যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের নিয়োগ দিচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের। সমুদ্রপথে এবছর ৪৩০০ জনের ইতালি অভিবাসন। ট্রাম্পের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের বাড়তি নজর ন্যাটো শীর্ষ সম্মেলনে। তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা। হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা। তেল রপ্তানিতে আবারও তেহরানকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা। ইরানের ধর্মীয় নেতা খামেনির শোক র্যালি ইরাকের পবিত্র কারবালায়। শোকসভায় শেষ শ্রদ্ধা নিবেদন, সরকারি ছুটি ঘোষণা। এবং ভারতের কেরালায় ভূমিধসে 2 শিশুসহ নিহত 5। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 3685। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিনবী। যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের নিয়োগ দিয়েছে রুশ বাহিনী, এমন দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দারা। রাশিয়ার সেনাদের একটি ফোনালাপে আড়ি পেতে বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দারা। সেখানে এক রুশ সেনাকে বলতে শোনা যায়, তিনি বাংলাদেশ থেকে আসা 2 বিদেশি ভাড়াটে সেনাকে খুঁজে পেয়েছেন। তাদের নাম রুবি ও মইসেল। তারা খার্কিভের যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছিলেন। আড়ি পেতে শোনা সে কথোপকথন অনুযায়ী ওই রুশ সেনা বাংলাদেশি ভাড়াটে সেনাদের অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। বলা হয়, ফোনের এক প্রান্তে থাকা রুশ সেনা ওই 2 বাংলাদেশি ভাড়াটে সেনার নাম জানতে পারেন। সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন দেশের মোট 14,623 জন অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে 4,314 বাংলাদেশি, যা মোট সংখ্যার প্রায় 1/3। এরপর আছে সোমালিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশ। এশিয়া থেকে বাংলাদেশিদের পর আছে পাকিস্তানিরা। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সমুদ্রপথে ইতালিতে অভিবাসীদের আগমন গত 2 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এই প্রথম ন্যাটো শীর্ষ সম্মেলনকে ঘিরে বাড়তি নজর আন্তর্জাতিক মহলে। ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেনে চলমান যুদ্ধ এবং মার্কিন সেনা উপস্থিতির ভবিষ্যৎ সব মিলিয়ে সম্মেলনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যেই ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধ এবং জোটের ভবিষ্যৎ কৌশলই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তায় সবচেয়ে বেশি ব্যয় করলেও অন্য সদস্যরা সেই অনুপাতে দায়িত্ব পালন করছে না। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলছেন, ইউরোপ ও কানাডা ইতিমধ্যেই প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। তার ভাষায় এটি ন্যাটো 3.0, যেখানে ইউরোপ আরও বেশি দায়িত্ব নেবে, তবে যুক্তরাষ্ট্র জোটের গুরুত্বপূর্ণ অংশ হিসাবেই থাকবে। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইউক্রেন যুদ্ধ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। কিয়েভের জন্য নতুন করে সামরিক ও আর্থিক সহায়তা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, এমন সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর প্রতিরোধ সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা নীতির প্রেক্ষাপটে আঙ্কারায় এই সম্মেলন ন্যাটোর ঐক্য, ভবিষ্যৎ কৌশল এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। অঙ্কুর মণ্ডল, আরটিভি। তুরস্কের ওপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার তুরস্কে আয়োজিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা দেন ট্রাম্প।
2020 সালে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এ সময় F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয় আঙ্কারাকে। যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার বা যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের বাধা এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে এসব হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতের প্রায় 85টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। এই সংঘাতের জেরে ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের মধ্যেই আবারও রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলার জেরে ইরানের ওপর স্মরণকালের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রাডার ব্যবস্থা সহ 80টিরও বেশি স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এনেছে তারা। একই সঙ্গে নৌপথে ইরানের আধিপত্য গুড়িয়ে দিতে ধ্বংস করা হয়েছে রেভলিউশনারি গার্ডসের 60টিরও বেশি স্পিডবোট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের দাবি, বেসামরিক এলাকায় এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। একে লজ্জাজনক আগ্রাসন আখ্যা দিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা জবাবে ইতিমধ্যেই বাহরাইন ও কুয়েতের অন্তত 85টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। অন্যদিকে সর্বোচ্চ নেতার জানাজা উপলক্ষে ইরাক সফরে থাকা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তেহরানে ফিরে এসেছেন। এই হামলার পর ইরানকে দেওয়া তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় বাতিল করেছে ওয়াশিংটন। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 2.5% বেশি। সামিউল শিহাব, RTV। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে ইরাকের পবিত্র শহর কারবালায়। আজ কারবালার শোক সভায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবে হাজারো মানুষ। 5 মাস আগে তেহরানে মার্কিন ইসরায়েলি অবৈধ যৌথ বিমান হামলায় নিহত হন আলী খামেনি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শোকের সমুদ্রে ভাসছে ইরাকের পবিত্র শহর কারবালা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরাকের পবিত্র শহর কারবালা জড়ো হয়েছেন লাখো শোকার্ত মানুষ। কান্নার আওয়াজ আর শোক সঙ্গীতে ভারী হয়ে উঠেছে খামেনির বিদায় সমারোহের পরিবেশ। ইরাকের লাখো শিয়া মুসলমানের কাছে আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় নেতা হিসেবে ছিলেন অনুকরণীয়। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ এবং বিদেশ থেকে আসা এই বিশাল জনতা অন্ত্যেষ্টিক্রিয়ার শোক মিছিলে অংশ নিচ্ছে। ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে শোক মিছিলগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, দর্শনার্থীদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা এবং কারবালা ও নাজাফে তাদের ভোগান্তি বা কষ্ট লাঘব করা। কারবালায় শেষ শ্রদ্ধা শেষে আগামীকাল খামেনির মরদেহ নেওয়া হবে ইরানের পবিত্র শহর মাশহাদে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। ইরান ইসলামী বিপ্লবের পিতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর 3 দশকেরও বেশি সময় ইরানকে নেতৃত্ব দিয়েছেন আলী খামেনি। গত 5 মাস আগে ইরান যুদ্ধের শুরুতে তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। ইমতিয়াজ আহমেদ, RTV। সিরিয়ার রাজধানী দামেস্কে 2টি শক্তিশালী বোমা বিস্ফোরণে 4 পুলিশ সদস্য সহ কমপক্ষে 18 জন আহত হয়েছে। মঙ্গলবার সিরিয়ায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হোটেল থেকে মাত্র 125 মিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। তবে ম্যাক্রো সম্পূর্ণ নিরাপদে আছেন এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। নিরাপত্তা বাহিনী জানায়, একটি পার্ক করা গাড়ি ও একটি ময়লার পাত্রে বোমা 2টি রাখা ছিল। নিষ্ক্রিয় করার সময় এগুলো বিস্ফোরিত হয়। সাম্প্রতিক সময়ে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এটি বড় ধরনের নিরাপত্তার চ্যালেঞ্জ। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের কেরালা রাজ্যে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে 2 শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছে। মঙ্গলবার মালাপ্পুরম ও ওয়েনার জেলার মধ্যে নির্মাণাধীন একটি টানেল সড়ক প্রকল্পের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় সেখানে নিরাপত্তা শ্রমিকরা কাজ করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় ওই এলাকায় 265 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ভূমিধসের পাশাপাশি টানেল প্রকল্পে ব্যবহৃত কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন এবং কয়েকজনকে নিরাপদে সরিয়ে আনেন। কর্তৃপক্ষের আশঙ্কা অন্তত 10 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,685 জনে। আহত হয়েছেন 16,740 জন। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জে রদ্রিগেজের দেওয়া তথ্য অনুযায়ী এই দুর্যোগের প্রায় 18,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গত 24 জুন জোড়া ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এরপর থেকে এ পর্যন্ত দেশটিতে 1076টি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে নিশ্চিত ইবোলা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1708-এ। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 580 জনের। ইতোমধ্যে 3টি প্রদেশের 36টি স্বাস্থ্য অঞ্চল প্রাদুর্ভাবের কবলে পড়েছে। গত কয়েক সপ্তাহে রোগী শনাক্তের হার যেভাবে বাড়ছে তা ভয়াবহ। বিশেষ করে 25 ও 26 নম্বর সপ্তাহে 300 জনের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে, যা প্রাদুর্ভাব শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইবোলা রোগের চিকিৎসা নিয়ে কঙ্গোতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। যেহেতু এ ধরনের ইবোলার জন্য এখনো কোনো টিকা বা নির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয়নি, তাই এই ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ। প্রাদুর্ভাবের মূল কেন্দ্র ইতুরি প্রদেশের রোয়ামপাড়ার CME চিকিৎসা কেন্দ্রেই এই ট্রায়ালের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।